বর্তমান সময়ে সংবাদপত্রের পাতা থেকে শুরু করে টেলিভিশনের সংবাদে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ। সংবাদগুলো এক নজরে দেখলে মনে হতেই পারে যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। যখন বেনজির আনার আজিজ প্রসঙ্গে দেশ জুড়ে আলোচনা সমালোচনা তুঙ্গে, তখন 15 লাখ টাকার ছাগল কাণ্ড কিংবা মতিউর রহমানের অঢেল সম্পদের তথ্য দেশ জুড়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কি আমরা বলতেই পারি দুর্নীতির কালো ছায়ায় নিমজ্জিত দেশ? এসব নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি দুর্নীতি ও রাম রাজত্ব। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি, আইনজীবী। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অভিন্ন একটি প্রশ্নই দুজনের কাছে রাখতে চাই যে দুর্নীতির সংবাদে আমরা দেখছি যে সংবাদপত্রের পাতা থেকে শুরু করে টেলিভিশনের সংবাদ সবকিছু সয়লাভ। তাহলে আসলে দুর্নীতিতেই কি আমরা নিমজ্জিত হচ্ছি? আবু জাফর সূর্য, যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সভা আলোচক আবহিনা রাজ্জাকি এবং যে দর্শক আমাদেরকে সহ্য করছেন এবং পরে সহ্য করবেন তাদেরকে। আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে আমার কাছে যা জানতেছেন, গণমাধ্যমের যেটা কাজটা সেটাই গণমাধ্যম করছে। এবং অতি সম্প্রতি বলতে হয় গতকালকেই পুলিশ অ্যাসোসিয়েশন যে বিষয়টা বেনজির এবং অন্যান্য আসাদুজ্জামান সাহেব ছিলেন ডিএমপি কমিশনার, তাদের ব্যাপারে সংবাদপত্রে যে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সে বিষয়ে তারা কিছু তাদের মতামত দিয়েছে এবং সেই মতামতের সারমর্ম হচ্ছে যে সাংবাদিকরা কি সংবাদ পরিবেশন করবে না করবে তার জন্য তারা একটি নসিহত দিয়েছেন কতটুকু সংবাদ প্রকাশ করা যাবে। এখন সেই বিষয়গুলো যখন রয়েছে, সংবাদপত্রের মানুষ বা গণমাধ্যমের মানুষ কোনো সংবাদ যখন পায় তথ্য উপাত্ত এবং তার মতামতের ভিত্তিতে এবং যখন তার ডকুমেন্টস পায় তার আলোকে একটি সংবাদ প্রচার করে এবং এটা তাদের কাজ। পুলিশের যেমন একটি কাজ আছে, কিংবা এই যে মতিউর রহমান প্রসঙ্গে আপনি বললেন তার যেমন রেভিনিউ ডিপার্টমেন্টের রাজস্ব ব্যাপারে কাজ করে, তার একটি দায়িত্ব রয়েছে। সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের মানুষেরও একটি দায়িত্ব রয়েছে। কথাটা এভাবে যদি বলি যে প্রত্যেককে যথাযথ দায়িত্বটা যদি পালন করা হয় তাহলে দুর্নীতির জায়গাটা কিন্তু থাকে না। এ অভিযোগ আমার ব্যাপারেও আসতে পারে। আমিও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, মানুষ হিসেবে আইনের ঊর্ধ্বে আমিও নই। কিন্তু যদি পুলিশের দায়িত্ব যথাযথভাবে পালন করে, যদি সাংবাদিকের দায়িত্বটা যথাযথভাবে পালন করে, যদি এনবিআরের লোক যাদের কথা বলেছে, ছাগল কাণ্ডের কথা বলেছেন, তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে তাহলে এই দুর্নীতি শব্দটা নিয়ে আমাদের এই গণমাধ্যমে আজকের এই শোতেও কিন্তু আলোচনা করা দরকার হতো না। তাহলে কি হবে, কোনো না কোনোভাবে প্রত্যেক জায়গায় কিন্তু ঘাটতি বা বর্তায় রয়েছে। এই বর্তায়গুলোর থাকার কারণেই আমরা দেখছি যে একজনের সন্তান সে 12 লাখ টাকা দিয়ে গরু কেনে, কিংবা একজন সিভিল সার্ভেন্ট সে পুলিশ প্রধান ছিলেন যারা এই বিষয়গুলো দেখভাল করবে এবং তাদেরই 1000-5000 বিঘা জমির সম্পত্তির খোঁজখবর পাওয়া গেছে, কিংবা অন্যান্য বিষয়গুলো পাওয়া গেছে। আমার পাশে সহ আলোচকের কাছে নিশ্চয়ই এরপরে আলোচনা করবেন। আমরা কিন্তু একটি শব্দ ওনাদের কাছ থেকেই জানি যে সুপেরিয়র রেসপন্সিবিলিটি। এই সুপেরিয়র রেসপন্সিবিলিটি হচ্ছে যে উপরে সবচেয়ে দায়িত্বে যে থাকে, তাহলে এই যে পুলিশের প্রধান যে দুর্নীতি বা কোনো না কোনোভাবে এক জীবনে তো এত টাকা করে আয় করা যায় না, কোনো না কোনোভাবে সে যদি আয় করে কোনো যুক্তিতে দেখানো হয় তার বাপের অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তিটা বেশি দামে বিক্রি করে কম দামে জমি কিনেছে, এরকম অনেক যুক্তির পরে যুক্তি থরে থরে সাজানো যাবে। কিন্তু সেই যুক্তি দিয়ে এই 5000 বিঘা সম্পত্তি কিংবা তার সাবেনা পার্ক এগুলো দিয়ে কিন্তু আটকানো যাবে না। এটা না হয় বড় দাগে 3টি ঘটনা আমাদের সামনে চলে আসলো। এবং তার বেনজির আহমেদের সম্পদের কথাই যেহেতু বলছেন, তার সম্পদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় তিনি প্রতিদিন গড়ে 15% করে জমি কিনেছেন। আচ্ছা, সেটা ধরেন তার বক্তৃতা অনেক সময় শুনেছি, অনেকভাবে বলেছেন, কিন্তু যখন এটা কোনো রকম কোনোভাবে গণমাধ্যমের যে কাজটা আমি যেটা বললাম যে যথাযথ দায়িত্ব যার যেটা দায়িত্ব, এই সামনে আমরা যারা কথা বলছি এই কথা বলবার জন্য যারা কারিগরি দায়িত্ব পালন করেছে, সে যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে এই টেলিভিশনে আমার চেহারাটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। অথবা আমি কথা বলছি, আমার ঠোঁট শুধু দেখতে পাবে কিন্তু আমার স্বর শুনতে পাবে না। তাহলে যথাযথভাবে এরা দায়িত্ব পালন করছে বলেই কিন্তু আপনার সাথে আমরা কথা বলছি এবং দর্শক কিন্তু আমার কথাটা শুনতে পাচ্ছে। তাহলে কোথাও না কোথাও দায়িত্ব পালনে অবহেলা আছে এবং সেই দায়িত্ব পালনে অবহেলা থাকার ব্যাপারে যারা উচ্চ স্তরে যে দায়িত্ব পালন করছে তার উপরেও তো স্তরের লোক রয়েছে, সেই লোকেরও তো অবহেলার ব্যাপারটা রয়েছে। আমি যে সব কথাটা বলেছিলাম
রাজ্জাকি ভাইয়ের উদ্দেশ্য করে যে সুপারিয়র রেসপন্সিবিলিটি, তাহলে একজন ওসি যদি যখন দায়িত্ব পালন করে তার অধীনে যে সাব ইন্সপেক্টর থাকে, ওসির কিন্তু তার জবাবদিহিতার জায়গায় থাকতে হয় যে যথাযথভাবে তুমি তাদেরকে দায়িত্ব পালন করাতে ব্যর্থ হয়েছো। তারপরে যদি ওসিদের সাথে কয়েকজন উপজেলার বা থানার যে ওসিরা যে আছে, এসপিকে দায়িত্ব পালন করতে হয় যে তার যদি ব্যর্থতার জন্যে, ঠিক তেমনি আইজিবির উপরেও তো কেউ না কেউ রয়েছে। কারণ যখন এই আইজিবিরা রয়েছে, এর মধ্যে কি অন্যান্য অর্গানগুলো ছিল না, সংস্থাগুলো ছিল না, কি অনুপস্থিত ছিল? যারা দলিল হয়েছে, টাকা আয় করেছে, একাধিক ফ্ল্যাট কিনেছে, একদিনে গুলশানের মতো জায়গায় একাধিক ফ্ল্যাট রেজিস্ট্রেশন করেছে, তখন কি আমরা বেমালুম ভুলে গেছি? আমরা সংবাদপত্রের মানুষ বা গণমাধ্যমের মানুষরা হচ্ছে কি, আমরা যখন এক লাইন কোনো তথ্য পাই, আমরা সে তথ্যটা ডিগিং করি, খনন করতে গিয়ে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে মণিমুক্তা পেয়ে যাই, আবার অনেক সময় মণিমুক্তা খুঁজতে গিয়ে আমরা কেঁচো পেয়ে যাই। কিন্তু আমাদের কাজটা হচ্ছে খুঁজে বের করা। এখানে কেউ যদি সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি নসিহত জাহির করে, অথবা রাষ্ট্র কোনো সময় যদি চোখ এড়িয়ে যায়, যা দেখলাম না এবং একটু অন্যদিকে তাকিয়ে থাকলাম, তাদেরকেও কিন্তু এই দুর্নীতি বা এই ধরনের যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু দায় দায়িত্বের মধ্যে নিয়ে আসতে হবে। কেউ দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য কিন্তু বেরিয়ে আসতে পারে না। একটা টিমে কিন্তু 11 জন বা খেলোয়াড় থাকে, যেমন ক্রিকেটে বলেন, ফুটবলে বলেন, হকিতে বলেন, ট্রফিটা কিন্তু শোভা পায় হচ্ছে ক্যাপ্টেনের কাছে। তো ক্যাপ্টেনেরও কিন্তু অনেক সময় সমালোচনা সহ্য করতে হয়। শুধু ব্যর্থতার দায় শুধুমাত্র ডিফেন্সের প্লেয়ার, গোলকিপার কিংবা ব্যাটসম্যান বা উইকেট কিপার বা কি বলা হয় বোলার, ব্যাপারটা তা নয়। ক্যাপ্টেনকে অনেক সময় দায় দায়িত্ব নিতে হবে। যেহেতু বেনজিরের যে প্রধান ছিলেন কিংবা আসাদুজ্জামান সাহেব প্রধান ছিলেন, এনবিআরের যে এখন যে কমিশনার তার যে প্রধান রয়েছে, এই সকল অর্গানগুলোর কিন্তু এখানে দায় দায়িত্ব রয়েছে। শুধুমাত্র কথা বললেই হবে না যে ওনারা রয়েছে, তাহলে এতদিন কি করেছেন, কাজটা কি আপনাদের? ওই যে শব্দটা বলেছি, যথাযথভাবে কাজ, যথাযথভাবেই যদি দায়িত্ব পালন করতে না হয়, আর একটা সময় যথাসময় যথাস্থানে যথোপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব না দিলে সংকটটা এভাবেই তৈরি হবে। এই দুর্নীতির কথা বলেন, দুর্নীতির রাম রাজত্ব শব্দটা আমাদের এদেশে একটা প্রবাদ হ্যারেস, এখানে বলতে হয় কেউ নিয়ে যেন আহত না হয়। এই রাম রাজত্ব কিন্তু এভাবে চলতেই থাকবে, রাবণের রাজত্ব হবে না, রামের পরিচালিত সব ধন্যবাদ উদ্দেশ্যে জানাচ্ছি হবে। আবু জাফর সূর্য। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছেও একই বিষয় নিয়ে আসতে চাই। দুর্নীতির যে রাম রাজত্বের কথা বলছিল আবু জাফর সূর্য, তার নিয়ন্ত্রণ কার হাতে? আবু জাফর সাহেব খুব ভালো বলেছেন এবং তার কথার সূত্র ধরেই বলি। প্রথমে যদি আমি সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে আসি, এই জায়গাটায় আসি, উনি সুপিরিয়র রেসপন্সিবিলিটি আমি অ্যাডমিট করি, দ্যাটস এ ভেরি গুড টার্ম। প্রশ্ন হচ্ছে আপনার একটা সিম্পল কথা, আমরা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বা অন্যান্য যারা রেসপন্সিবল তারা কিন্তু আমরা অনেক সময় দেখেছি বলে, ধরেন ছেলে ইয়াবা খায় কিংবা ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য, তারা পত্রিকায় ডায়ালগ দেন, প্রত্যেক বাবা মার একটু কেয়ারফুল থাকা উচিত তার সন্তান কোথায় যায় কি না যায়। এটা সাজেশন ভালো, কিন্তু আমার ছেলে বাইরে গিয়ে কী করে আমার পক্ষে দেখা সম্ভব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাসার থেকে মাদক নিয়ে বাইরে যায় না, বাইরের থেকে মাদক নিয়ে ঘরে ঢোকে। বাসার থেকে কিশোর গ্যাং হয়ে বাইরে যায় না, কিশোর গ্যাং হয়ে বাসায় ঢোকে। এই কথা উনি বলছেন যৌক্তিক। যদি তাই হয় তাহলে ওনাদের যে রাজনৈতিক সন্তান বেনজির, যিনি 2010 সাল থেকে পাসপোর্ট বানাচ্ছেন, কি পুলিশ নন, উনি সিভিল সার্ভেন্ট, মানে প্রাইভেট জব করেন, তো হোম মিনিস্টারের আন্ডারে, তার উপরে ডাইরেক্ট টপই হলো হোম মিনিস্টার, এবং এই পাসপোর্ট অফিসটাও তার নিয়ন্ত্রণে। বেনজির সাহেব পাসপোর্ট বানাবে সেটা ওনার নলেজে যাবে না, পৃথিবী উল্টে যেতে পারে, আমি বিশ্বাস করি না। বিকজ এমন একজন ব্যক্তির পাসপোর্ট ওখানে হচ্ছে, সেটা অবশ্যই তার কাছে যেতে হবে এবং তার কনসেন্ট ছাড়া এই পাসপোর্ট হতে পারে না। আপনি যদি আমার সন্তানের জন্য আমাকে রেসপন্সিবল করেন, সো বেনজিরের পাসপোর্টের জন্য আপনি রেসপন্সিবল, বিকজ হি ইজ জাস্ট ইমিডিয়েট বস। আপনি বেনজির সাহেবের পরেই। এখন আসেন, এতদিন তো মৃত দুর্নীতিবাজদের আলাপ হয়েছে। মৃত দুর্নীতিবাজ মানে দোজ হু আর রিটায়ার্ড, তারা হলো মৃত দুর্নীতিবাজ। এখন কিন্তু হচ্ছে জীবিত দুর্নীতিবাজ নিয়ে, যেমন ধরেন মতিউর রহমান সাহেব, উনি এনবিআরের জীবিত। আরেকজনের নাম বলি, পত্রিকা আজকের ইত্তেফাকে আছে, ডিআইজি জামিল হাসান। পাশাপাশি পুলিশ একটা বিজ্ঞপ্তি, একটা সার্কুলার দিছে, বিজ্ঞপ্তি, যে পুলিশ নিয়ে সংবাদ প্রকাশে আরও সতর্ক থাকার অনুরোধ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। আপনি পুলিশ টার্মটা তো ওনারা ব্যবহার করছে রং। পুলিশ বলতে তো টোটাল পুলিশ বুঝায়। আমরা তো আলাপ করতেছি পার্টিকুলার দুর্নীতিবাজদেরকে নিয়ে। তো আপনি তো রং একটা বিজ্ঞপ্তি দিচ্ছেন, আপনি কেউ বলতেছে না।
আজকের ইত্তেফাকে আপনার এই বিজ্ঞপ্তির পাশাপাশি ইত্তেফাকে যখন এই রিপোর্টটা আসতেছে ডিআইজি জামিল হাসান নিয়ে, তার কি আছে? রিসোর্ট করতে জমি কিনেছেন 120 বিঘা, 30 বিঘা জমির উপর বাড়ি, 36 বিঘার উপর গরুর খামার পিরোজপুরে, বরিশালের উজিরপুরে, ঢাকায় 2টি ফ্ল্যাট, 4টি বিলাসবহুল গাড়ি। এই ইনফরমেশনটা পত্রিকার উপরে আছে, ইত্তেফাকের মতো গুরুত্বপূর্ণ পত্রিকায়। কি স্টেপ নিবে? কি স্টেপটা কি? আমি আপনাকে একটু যুক্ত করে দেই, সেই ডিআইজির বাড়ি কিন্তু বরিশালে। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন আপনি কি বার্তা দেয়? কালকে ওবায়দুল কাদের সাহেব ওনাদের যে ওই যে 75তম জন্মবার্ষিকী, সেখানে বলছেন যে কি বলছেন সেটা শুনেন, একদম ক্লিয়ার বলে দিচ্ছি। গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্তে লিপ্ত বিএনপি। মানে যা হচ্ছে গুজব, এবং গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানাইতে চাচ্ছে কারা? বিএনপি। একটা অস্তিত্ববিহীন দল গত 17 বছর যাবৎ এই ওবায়দুল কাদের সাহেব এই দলটাকে টিকিয়ে রাখছে। আমি যদি ওবায়দুল কাদের সাহেবের জায়গায় থাকতাম, ফর গডসে আমি একবারের জন্য বিএনপির নাম নিতাম না। বিকজ আমরা কিন্তু প্রচারই প্রসার। আমি যদি বলি সূর্য ভাই একজন গুন্ডা, টোকা দিয়ে মানুষ মেরে ফেলে, জীবনে মারে নাই, কিন্তু এই সংবাদ যদি মিরপুর পর্যন্ত পৌঁছে যায়, হঠাৎ যদি কেউ সামনে আসে, কে? আমার নাম আবু জাফর সূর্য, ওরে ভাই সে টোকা দিয়ে মানুষ মেরে ফেলে। তার মানে প্রচারই প্রসার। আপনি বিএনপিকে টিকিয়ে রেখেছেন। 2 নম্বর আপনি আসেন এইটা বলে আবার বলতেছেন যে বিচার শেখ হাসিনার কাছ থেকে কেউ রক্ষা পাবে না, শেখ হাসিনা বিচার করবেন। ইট ইজ রং টার্ম। শি ইজ নোবডি। বিচার করার সে কেউ না, বিচার করার জন্য আদালত। এখন আসেন সেই আদালতকে কিন্তু বলা হয় স্বাধীন, দুর্নীতি দমন কমিশনকে বলা হয় স্বাধীন। এইবার আসেন বেনজির, আজিজ, মতিউর রহমান আর ডিএজি সাহেব, এরা কিন্তু প্রত্যেকে বিচারক। কোন অর্থে বুঝতে পারছেন? তারা কিন্তু সবাই বিচারক। কারণ তারা পুলিশ অফিসার হোক, তারা এই এনবিআরের যিনি আছেন তিনি কে? তিনি ভ্যাট কাস্টম এক্সাইজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান, টু সাম এক্সটেন্ট ওই ফিল্ডের প্রধান বিচারপতির মতো। সেই লোকের কাণ্ড হইল এই। এখন আপনি বলেন, এরপরে যখন ওবায়দুল কাদের সাহেব বলেন আমাদের দুর্নীতি দুদক স্বাধীন, মানে অন্যান্য অর্গান স্বাধীন, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কিন্তু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি বলছিলেন যে প্রত্যেকে যার যার পজিশনে থেকে বিচারক, তাহলে কি সাধারণ মানুষের মাঝে কি বার্তা যাচ্ছে যে প্রশাসনের যে উচ্চ পদে থাকে তারা আসলে অনায়াসে বিপুল সম্পদের মালিক হতে পারে? হ্যাঁ, কেন পারে সেটা বলি। আরামসে পারে। বাংলাদেশে যে রাজনীতিটা এখন চলতেছে, আপনি জানেন জনগণ কারা রাজনৈতিক দলের কাছে? আমি রাজনৈতিক দল বলতে একটা দল ক্ষমতায় যিনি আছেন, সে তো 3টে ভাগ করে নির্বাচন করছে, তারপরে বলছে পৃথিবীর সেরা গণতন্ত্র, আমাকে আত্মহত্যা করতে ইচ্ছা করে এই সংজ্ঞার পরে। যাই হোক, সেখানে আমি যাচ্ছি না। এই নির্বাচনটা করার পর এতে আমার কাছে কি মনে হয়েছে জানেন? যে বাংলাদেশের ক্ষমতাসীন দলের কাছে জনগণ হলো মাত্র 17 লক্ষ বা 17.5 লক্ষ বা 18 লক্ষ। তারা কারা? তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। তারা হইল তাদের কাছে জনগণ, এবং তাদেরকে প্রতিনিধিত্ব করে এই সরকার। অর্থাৎ বিষয়টা হচ্ছে এইরকম যে আমার 17 লক্ষ জনগণ চাওয়া পাওয়া যদি আমি পূরণ করে দেই, আর কোনো সমস্যা নাই। এবং ওবায়দুল কাদের সাহেব যে বলছেন যে দুর্নীতি দুদক স্বাধীন, সব দপ্তর স্বাধীন, কারেক্ট তাদের ভাষায়। সেটা কি? স্বাধীন মানে তোমাদের যা খুশি তাই করো, আমরা ক্ষমতায় থাকবো, আমাদেরকে ক্ষমতায় রাখো। ইট ইজ সিম্পলি। কিন্তু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, কিছুদিন আগেই তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আজিজ কিংবা বেনজির আওয়ামী লীগের লোক নয়, তাদের আইজিপি কিংবা সেনাপ্রধান আওয়ামী লীগ বানাবে। এই বাস ভালো কথা। যদি তাদের লোক না হয়, হোয়াই দে আর আটারিং লট অফ ওয়ার্ডস অ্যাবাউট দেম, যে বেনজির কেউ বিচারের ঊর্ধ্বে না, বেনজিরের আপনি বলতে যান কেন? দরকারটা কি আপনার? বিচার তো করবে দুদক আর বিচার বিভাগ। আপনি কেন কথা বলতেছেন? আপনার প্রয়োজনটা কি? হাসান মাহমুদ কেন বলবে যে উনি ওনার দায়িত্ব ওনার, আমাদের না? তার স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলল সেদিন বেনজির সাহেব দুর্নীতি করছে, এখনও তার বলা যাবে না। আপনি ঘরে বৈশা আপনার সাবঅর্ডিনেট, জাস্ট আপনার পরেই আইজিপি, সেটা আপনি বলতে পারেন না করছে কিনা দুর্নীতি। আর কলকাতা আনার হত্যা হয়ে গেল, তদন্তের কিছুই শুরু হয় নাই, আপনি এখানে বসে বইলে দিলেন এই হত্যায় অন্য কোনো দেশের কেউ না, বাংলাদেশিরা জড়িত। কিভাবে বললেন? আর আপনার ঘরের সন্তান নিয়ে আপনি কথা বলতে পারেন না যে বেনজির সাহেব কি করতেছে? আপনার আইজিপি প্রতিদিন মিনিমাম 5-7 কথা হয় আইজিপির সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর, আর বিশেষ করে বিভিন্ন অপারেশনের আগে তো কোনো কথাই নেই। অথচ যেমন 28 অক্টোবর আগে আমার মনে 7 দিনে 50 বার কথা হয়েছে আমার ধারণা। তো সেখানে যদি আপনি এইগুলো বলেন, তখন আপনি কি কথা বলবেন? সুতরাং ওই যেটা উনি বলছেন টপ, মাথা যদি পচে যায়। আমি একটা কথা বলি আপনাকে, ওই সাকা চৌধুরীর একটা কথা মনে পড়ে আমার।
যেটা সে এই উদ্দেশ্যে বলা নেই, বলছিল বিএনপি তারেক রহমান এবং খালেদা জিয়া, যে আগে শুনতাম কুকুরে লেজ নাড়ায়, এখন লেজে কুকুর নাড়ে, এটা বলছিল কিন্তু তারেক এবং খালেদা জিয়াকে নিয়ে, তাদের মধ্যে একটা লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব, এটা নিয়ে। কিন্তু আজকে এটা খুব প্রযোজ্য। সেটা হলো কি জানেন, আমরা এরশাদের আমল যদি দেখি, জিয়াউর রহমান সাহেবের আমল দেখি এবং খালেদা জিয়ার আমলটাও যদি দেখি, তখনও মনে হইতো কুকুরে লেজ নাড়ায়, দ্যাট ইজ প্রশাসনকে রাজনীতিবিদরা নাড়াইতো, এটা মনে হয়েছে। কিন্তু 2014 সালের পর থেকে মনে হইতেছে লেজে কুকুর নাড়ায়, অর্থাৎ প্রশাসন রাজনীতিবিদদেরকে ধন্যবাদ জানাচ্ছি নাড়াচ্ছে। অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। আবু জাফর সূর্য, একটি প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। যে প্রসঙ্গটি অ্যাডভোকেট আবু হেনা রাজাকে উত্থাপন করেছে, যে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেনজিরের বক্তব্য না শুনে বেনজিরকে দোষারোপ করা যাবে না। অন্যদিকে আমরা কিছুদিন আগে দেখেছিলাম, যখন বেনজির দেশ ত্যাগ করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন যে তার অবস্থান সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি আপনি নিশ্চয়ই আমাকে বুঝিয়ে বলবেন। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জনাব আবু জাফর সূর্য, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আপনি যেটা জানতে চেয়েছেন সেটা আমি মুখে আবার একটু পুনর্বার বলি, যে বেনজির সাহেব দেশের বাইরে গিয়েছেন বা কোথায় গিয়েছেন সেটা স্বরাষ্ট্রমন্ত্রী অবগত নন। সেটা যদি কথাটা যদি এরকম হয় যে আমার ভাই রাজ্জাকি ভাই একটা কথা বলেছিলেন, যে পাসপোর্ট নিয়ে কথা বলেছিলেন, বেনজিরের সাহেবের পাসপোর্ট নিয়ে, যে পাসপোর্টটা সে প্রাইভেট সার্ভিস দিয়ে করেছে, সিভিল সার্ভেন্ট হিসেবে তার পরিচয় বা সরকারি চাকরিজীবী হিসেবে সে ওইটা ব্লু পাসপোর্টটা করেননি, বা সে শেষ পর্যন্ত লাল পাসপোর্ট পেত যখন আইজিপি হয়েছে সচিব পদমর্যাদায়, তখন সেটা করেনি। এটা যেমন একটা কথা। কিন্তু যদি দেশের বাইরে কেউ যেতে হয় তাহলে ইমিগ্রেশন সার্ভিস, ইমিগ্রেশন পার হয়ে যেতে হয়, ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং অনেকটা এটা কিন্তু ডিজিটালাইজ এবং একটা সায়েন্টিফিক, যে কোথায় পাসপোর্টটা এন্ট্রি হলো এবং এই পাসপোর্টটা বের হলো কি বাইরে আছে, এটা কিন্তু এটা দিয়ে দেখা যায়, এটা সেন্ট্রাল সার্ভারই দেখা যায়। এখন অনেক সময় সংবাদপত্রের কারণে, নানা কারণে মন্ত্রী রাজনৈতিকভাবে কোনভাবে যদি এতটাই সহজ হয় তাহলে বেনজিরের দেশ ত্যাগ নিয়ে এতটা জল ঘোলা কেন হলো? আচ্ছা, এটা খুব খুব রাজনৈতিকভাবে কোনভাবে নিয়েছে সেটা আমি কিন্তু বলতে পারবো না, সরকারকে ডিপেন্ড করতেও পারবো, করতে পারবো না, সরকার পক্ষেও কথা বলা যাবে না। আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে এই ব্যাপারে সরকারের কোনো মন্ত্রী অতিকথন বলছে, আর কেউ কেউ এটা লুকাবার জন্য একটি ব্যর্থ চেষ্টা করছেন। শব্দটা হচ্ছে লুকাবার জন্য একটি ব্যর্থ চেষ্টা, লুকাবার জন্য ব্যর্থ চেষ্টা করছেন। এবং এখানে যদি মনে করেন বুঝে উঠতে পারে না যে একটা পুলিশ প্রধান, রাষ্ট্রের পুলিশ প্রধান, এবং শুধু পুলিশ প্রধান কেবল নয়, গত 10 বছরে সে বলতে পারেন 12 বছরে সে কিন্তু প্রতিষ্ঠান প্রধান ছিল, সে ডিএমপির কমিশনার ছিল, র্যাবের প্রধান ছিল, পুলিশের প্রধান ছিলেন। এই 10-12 বছরের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে মূল যে অর্গানগুলো, সেই অর্গানগুলোর কিন্তু সে নেতৃত্ব দিয়েছে। এবং তার ব্যাপারে যখন এত বিষয়গুলো নিয়ে আসছে, এর আগেও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, কোথাও না কোথাও বড় বড় স্বর্ণের দোকান নিয়েও কথা হয়েছিল, সেখানেও কিন্তু ঠাড়ে ঠুরে গণমাধ্যম কিন্তু বেনজিরের নাম বলেছে। কিন্তু একটা সময় বেনজির দেখা গেল যে সেই গণমাধ্যমেরই অংশীদার হয়ে যাচ্ছিল। তাহলে এখন হচ্ছে যে এই সরকার, যেমন যে রাজ্জাকি ভাই একটা কথা বলেছেন যে আমাদের সংসদ সদস্য যে কলকাতায় খুন হয়েছে বলে এখন পর্যন্ত গণমাধ্যমে আসছে বা মানুষের কাছ থেকে আমরা শুনেছি, কারণ যতক্ষণ না পর্যন্ত উনি খুন হয়েছে বা এই বিষয়টা ভারতের আইন শৃঙ্খলা বাহিনী কনফার্ম না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে উনি মৃত। তাহলে সেইখানটার কথা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেলেছেন যে উনি খুন হয়েছেন এবং খুনের সাথে বাংলাদেশের লোকজনগুলো যুক্ত। তাহলে এত তদন্ত আর করার দরকার কিসের? কেন কি বলা হয়, ডিবির প্রধানকে কলকাতা যেতে হয়, নেপালে যেতে হয় রাষ্ট্রের টাকা খরচ করে, যখন তদন্তই হয়ে গেছে তাহলে সেই মানুষগুলো সামনে নিয়ে আসেন। হ্যাঁ, এর বাইরে কি হতে পারে, যেমন আইনজীবী এখানে বসেই আছেন, যে ষড়যন্ত্রের সাথে কারা যুক্ত রয়েছেন তার জন্য সেটাও বলে ফেলেন যে কারা কোথায় রয়েছে। এটা যখন আপনি বলতে পারছেন না, এই 1-1.5 মাসে অনেক বড় ঘটনাগুলো গণমাধ্যমে, রাজনীতির যে কথাবার্তাগুলো অন্য কথাবার্তাগুলোর চেয়ে এখন কিন্তু আনার, বেনজির, আসাদ সাহেব এবং এই যে ছাগলকাণ্ডে মতিউর, এদের বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আর সেখানেও কিন্তু ক্ষমতাসীনরা দাবি করছে যে বিএনপি গুজব ছড়াচ্ছে। মানে এইটা যদি বলেন, আমি যে কথা আমি আমার মতো করে বলি, যারা অতি কথন, এই শব্দটা একটু আগে বলেছি, কেউ কেউ অনেক সময় অতি কথন, অতি বেশি মাত্রায় কথাবার্তা বলে,
এবং এমন কোনো কথাবার্তা বলে যেগুলো মন্ত্রী পর্যায়ে যখন কথাবার্তা বলে যারা, তখন মনে হয় এদেশের নাগরিক হিসাবে, একজন ট্যাক্স পেয়ার হিসাবে আমার নিজেরও লজ্জা লাগে যে কথাগুলো বলতে, যে আইন তার স্বাধীনভাবে চলবে, রাষ্ট্রের যে দায়িত্ব আছে, রাষ্ট্র যদি অপরাধ করে তারা বিচারিক জায়গায় তাকে সোপর্দ করবেন, বিচার করবেন তাও বলতে পারবেন না, যে বিচারিক জায়গায় তাকে সোপর্দ করবেন, আপনি করার কেউ না, বিচার করতে হচ্ছে সে কোন সোপর্দ করবেন, সেটা হচ্ছে প্রি জাজমেন্টের বিচারিক কাজের ব্যাপারগুলো রয়েছে। তখন বলবেন শেখ হাসিনা তো বিচার করেন না, উনি যে কথা বলতে তাই তো, উনি রাষ্ট্র পরিচালনা করেন এবং বিচার প্রক্রিয়া করবার জন্য যতগুলো সহযোগিতা করা দরকার, অর্থ তাদের অন্যান্য লজিস্টিক সাপোর্ট, সেগুলো সরকার দেবে, রাষ্ট্রের পক্ষ থেকে দেবে, কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারটা করবেন। ওটা বলবেন যে এখানে কোনো বাধা তৈরি করবেন না, সেটা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন এই শব্দগুলো বলা হচ্ছে অতিকথন। ওনাদেরকে যদি বেশি কথা বলি, আবার ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সময় আবার আমাকে বলবে যে তুমি আর নাই, এরকম কথাবার্তাও হতে পারে। কারণ এগুলো কথাবার্তা যেভাবে বলেন, মুখে জিহ্বা থাকলে, মুখ থাকলে সব কথা শোভনভাবে বা ওইভাবে বলা ঠিক নয়। কারণ রাষ্ট্রটা যদি গণতান্ত্রিকভাবে আপনারা বলেন, গণতন্ত্রের নহর বইয়ে দিয়েছেন, এটা তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম, কিন্তু এটা তো এই কথাবার্তা বলে আজকে যেভাবে বলছেন, আজকেও একটি যে বক্তব্য শুনেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে রাজনীতিবিদরা কি ব্যবসা বাণিজ্য করবে না, চাঁদাবাজি করে খাবেন? ব্যবসা বাণিজ্য করতে তো কাউকে নিষেধ করা হয় নাই, কিন্তু ব্যবসাটা যে দেশের বিদ্যমান আইনের কাঠামোতে বৈধ কিনা, আর ওই টার্ম আসবে কেন যে চাঁদাবাজি করবেন? আচ্ছা, এই হবে কিনা, মানে আইনের মধ্যে আওতায় পড়বেন কিনা। উনি স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতাও কিন্তু কথা হচ্ছে স্বাধীন সাংবাদিকতার কথা বলি, যেমন স্বাধীনতাও অনেক ক্ষেত্রে স্বাধীন নয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে স্বাধীনতার যাচ্ছে তাই করলাম, আমি স্বাধীন দেশের নাগরিক, কাপড়টা খুলে আমি হাঁটা শুরু করলাম, সেটা স্বাধীনতা নয়। স্বাধীনতারও কিন্তু একটি ব্যারিয়ার আছে, এবং বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আইনের অধীনে থেকে আইন যা যা আপনার সুবিধা দিয়েছেন, নাগরিক হিসেবে যা কর্তৃত্ব বা মর্যাদা দিয়েছে তার অনুকূলে থাকতে হবে। সেই মর্যাদা এবং কর্তৃত্ব অন্যটাও যেন হরণ না হয়, সেটাও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আবু জাফর সূর্য। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যেমনটি ওবায়দুল কাদের বলেছে যে রাজনীতিবিদরা আসলে চাঁদা তুলে তাদের পরিবার চালাবে কিনা, তাদেরও তো আসলে ব্যবসা করার অধিকার রয়েছে, নিঃসন্দেহে তাদের ব্যবসা করার অধিকার রয়েছে, কিন্তু রাজনীতিবিদরা আসলে বিশেষ কি ধরনের ব্যবসা করেন যে রাতারাতি তাদের সম্পদের পাহাড় হয়ে যায়, কিংবা হলফনামায় কখনো 500 গুণ পর্যন্ত সম্পদ বৃদ্ধি পায়? রাজনীতিবিদরা যে ব্যবসাটা ইদানিং করছে, ইদানিং মানে গত 10 বছর যদি ধরেন, তারা হইল জেলে, কৃষক, মানে ফসলাদি তৈরি করে, মাছ চাষ করে, এটা মানে সবচেয়ে বেশি প্রফিটেবল। তাদের ইনকাম ট্যাক্সের ফাইলে যান, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, এমন কোনো এমপি পাবেন না যাদের সম্পদের পাহাড়, যাদের ঘেন নাই, মাছের চাষ নাই, এইসব এত প্রফিটেবল। এই জন্য আমি একবার টকশোতে বলছিলাম, বেনজির সাহেব বলছেন 2014 সাল থেকে তারা শুরু করে ফ্যামিলিতে ওই কৃষি বিজনেস, দ্যাট ইজ ওই মাছ চাষ ইত্যাদি ইত্যাদি। সে বলছে কত সাল থেকে? 14 সালে। 14 সালে সে কী ছিল? 14 সালে ছিল সম্ভবত কমিশনার, পুলিশ কমিশনার, তারপরে গেলেন ডিজি র্যাবে, তারপরে আসলেন আইজিপি। মানে ওই টার্মটা তার স্বর্ণযুগ শুরু। এবং এই জন্য আমি চ্যালেঞ্জ করি, আজও চ্যালেঞ্জ করি বেনজির সাহেবের কাছে, যেমন উনি একজন গণমাধ্যম কর্মী, ওনাকে যদি আমি বলি আপনি কয়জন, 50 জন গণমাধ্যম কর্মী নিশ্চয়ই উনি চিনেন, আপনি 10 জন অ্যাঙ্কার নিশ্চয়ই চিনেন। তো বেনজির সাহেবকে একটু প্রশ্ন করেন যে আপনি যখন 14 সাল থেকে ব্যবসা করে ওভারনাইট এত টাকা রোজগার করলেন, ঠিক ওই সময় 8-10টা ব্যবসায়ীর নাম আপনি বলেন যারা এরকম ধনী হয়েছে। এই যদি বলে সেই নামগুলো বেরিয়ে আসবে রাজনীতিবিদদের কিংবা অন্য কোনো আমলার, এর বাইরে কিছু না। দ্বিতীয় কথা আমি একটা আসি, ক্ষমতাসীনরা যেমনটি বেনজিরের বিষয়ে বলছে যে বেনজিরের দুর্নীতি প্রমাণ হলে তাকে শাস্তির আওতায় আসতেই হবে। এটা কি বলে ডিফেন্স দেওয়া? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এখন কেউ কিছু তাকে বইল না, প্রমাণ হোক তারপরে। আপনি বললামই তো, আবার একই কথা বলতে হয়। এই কথাটা যারা বলতে তাদের কোনো রাইটই নাই, তাদের যে সেন্স আমার কাছে মনে হয়, হোক সে যত বড় পদে থাকুক, আমার কাছে মনে হয় তারা চুজ করছে সব ডাফার। ইভেন ক্যাবিনেট বলেন আর যেখানেই বলেন, কেননা আমরা বেনজির আজিজকে খুব চুজ করছি কেন? গভর্নমেন্ট লয়াল মনে করে এবং ইন্টেলিজেন্ট মনে করে, কিন্তু দুইটা লোকই ডাফার প্রমাণিত হয়েছে। কেন আমি বলি, এই সরকারের আমলেই একমাত্র বেনজির সাহেব তো রিটায়ার্ড করেন নাই পুলিশের প্রধান হিসাবে। এই সরকারের সময় অনেক পুলিশ আর্মি বলে আইজিপি রিটায়ার্ড করছেন, তার কেউ কেউ এমপি হয়েছেন, কেউ কেউ অ্যাম্বাসাডার হয়েছেন। আমি নাম বললাম না, নামও বলি, নূর মোহাম্মদ সাহেব এমপি হয়েছেন, জাভেদ পটেল সাহেব অ্যাম্বাসাডার হয়েছেন। তারা কি একেবারে খুব নিট অ্যান্ড ক্লিন? তারাও রোজগার করছে, কিন্তু সীমার মধ্যে। সীমা থাকা চাই। ওনার এত বেশি
ইয়ে করছে, যেটার জন্য সে প্রাপ্য তার চেয়ে 1000 গুণ বেশি নিছে, আল্লাহ বরদাস্ত করে নাই। আর এখন আমার কাছে মনে হচ্ছে যে একটু আগে আমি বলছি যে এই 17 লক্ষ লোকরে মনে হয় যে রাজনীতিবিদদের কর্মী, আর রাজনীতিবিদ হলে ক্ষমতাসীন এই কয়টা। কারণ রাজনীতিবিদদের বৈশিষ্ট্য কি, নেতার বিরুদ্ধে যদি কেউ স্ক্যান্ডেল কয়, নেতার বিরুদ্ধে যদি কেউ বদনাম কয়, নেতার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতিবাজ কয়, তাহলে রাস্তায় মিছিল হয়। আমাদের নেতা জনপ্রিয় নেতা, তাকে বদনাম করা হচ্ছে। তো আজকে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাটা সেই রকম মনে হয় বেনজিরের জন্যে, সেরকম মনে হয় আজিজের জন্যে। অর্থাৎ দে আর দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দে আর দ্য ওয়ার্কার। এইটা আমার কাছে মনে হয় তাদের অ্যাক্টিভিটিজে। তাহলে আপনি তো সাফাই গাইতে যান কেন? ইউ আর এ মিনিস্টার, আপনি তামাশা না তো দেশটা। আচ্ছা, আর সেই জায়গা থেকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, রাষ্ট্র কি দুর্নীতিবাজদের প্রতি নমনীয় আচরণ করছে? সব প্রণোদিত হয়ে রাষ্ট্র কেন উদ্যোগ নিতে পারছে না? এটা ভাইস ভার্সা তো, দেয়ার ইজ নো কমান্ড। আমি আগেই বলেছি স্বাধীনতা মানে তোমাদের কিছু লোককে স্বাধীনতা দিলাম, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু, নাম্বার 1। নাম্বার 2, পরিপূরক, একে অপরের পরিপূরক। আমি তো আবারও বলছি যে আমার এখন একটা প্রশ্ন জাগে যে এই সরকারের খুব সুযোগ, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখনও আমি দেখছি প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করে। এখন আপনার প্রশ্ন আসবে কিভাবে কাজ করে। 96 সালে যখন খালেদা জিয়ার পতন ঘটে তখন যত আন্দোলন করে খালেদা জিয়ার লোম টাচ করতে পারেনি। ইভেন যখন মেয়র হানিফ জনতার মঞ্চ করলো তখনও টাচ করতে পারেনি। পারলো কখন? যখন ওই মঞ্চে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আমলারা নেমে আসলো। তার মানে যে আন্দোলনের সাথে আমলা থাকে সেখানে আন্দোলন সাকসেসফুল হয়। তখন বোঝা গেল যে এই আমলারা যে কোনো কারণেই হোক এই আওয়ামী লীগের পক্ষেই ছিল তখনও যখন বিএনপি ক্ষমতায়। আর আজকে তো প্রমাণিত পরিষ্কার আওয়ামী লীগের পক্ষে। তাই আমার প্রশাসন নিয়ে মাঝে মাঝে প্রশ্ন এসেই যায়, দুর্নীতির যে অদৃশ্য প্রতিযোগিতা চলছে সেখানে কারা এগিয়ে, আমলা নাকি নেতা? প্রশ্নই থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত শুনবো। দর্শক, দেশ সুন্দরের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তাতে আজকে মনে হয় যেভাবে আমরা দেখতেছি যে এই দুর্নীতিবাজদেরকে যেভাবে আমরা শেল্টার দিচ্ছি, সোজা বাংলায় বলে শেল্টার। কেন? যে আমরা এমন দেখছি যে একটা অপরাধীকে বাসায় গিয়ে না পেয়ে তার বাপ মাকে ধরে নিয়েছে। হাজার হাজার বাংলাদেশে ঘটছে অপরাধীকে না পেয়ে। তো এইটা যদি আপনি করতে পারেন, দায়িত্বশীল কিছু পত্রিকায় ছাপার পরেও আপনারা আজব অদ্যাবধি কাউকে গ্রেফতার করতে পারেন না, এটা খুব ট্র্যাজেডি। নাম্বার 1। 2 হচ্ছে এই যে আরেকটা কথা বলে যে এই জনগণের ভোট নিয়ে এই সরকার ক্ষমতা আছে, একটা কথা, এই যে দুর্নীতিবাজদেরকে শেল্টার দেয় কারা, সেই প্রসঙ্গে আমি বলতেছি। এবং আমলারা যে গভর্নমেন্টকে কীভাবে সাপোর্ট করে আমি সেটা বলতেছি এই সরকারকে। এবং একটা প্রশ্ন রেখে গেছিলাম আমি যে আমাদের একটা খুঁজে দেখতে হবে আমলারা কেন সবসময়ই আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং আমলারা কি আসলেই সরকারের নিয়ন্ত্রণে। আমার ডাউট হয়, কারণ এই সমস্ত দুর্নীতিগুলো দেখে। কারণ মানুষের তো বিন্দুমাত্র ভয় থাকতে পারে যে আর আমার বিরুদ্ধে তো হায়েস্ট সুপিরিয়র অথরিটি আছে আমার উপরে, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। তারপরে যখন বেপরোয়াভাবে করতেছে, যার জন্য 2টা দুর্নীতিবাজ বের করলাম, একটা জীবিত একটা মৃত। এই যে জীবিতটার নাম ইত্তেফাকে আসছে, আজকে পুলিশ যখন একটা স্টেটমেন্ট দিছে যে সতর্ক হওয়া উচিত, আমি পুলিশকে বলতে চাই যে আপনারা ইত্তেফাককে চ্যালেঞ্জ করেন যদি পারেন, যে ইউ জাস্ট চ্যালেঞ্জ ইত্তেফাকের এই সংবাদকর্মী, আই রেসপেক্ট হিম, আজকে ইত্তেফাককে চ্যালেঞ্জ করুক, দেখি কার বুকে কতটুকু পাঠা, তাইলে আমি বুঝবো যে সে তো জীবিত একজন দুর্নীতিবাজের নাম বলছে। এটার মানে হচ্ছে আপনি পারবেন না, এমন একটা জায়গায় চলে গেছে। আমি আপনাকে কথা বলি, দুধ পচলে কি হয় জানেন? দুধ যদি পচে যায় তাইলে হয় কি জানেন? দইয়ের দাম কিন্তু দুধের চেয়ে বেশি। আবার দই যখন পচে যায় সে হয় পনির, তার দাম দইয়ের চেয়েও বেশি। তার মানে সবই কিন্তু পচা। আপনি যদি আমলাদেরকে দুধ থেকে শুরু করেন, দুধ পচে দই হয়েছে, তারপরে পনির হয়েছে, এবং এই আমলাগুলো সরকারের কাছে খুব দামি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আবু জাফর সূর্য, দুর্নীতি প্রসঙ্গে এলেই ক্ষমতাসীনরা বলে কোন দেশে দুর্নীতি হয় না? আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির আমলেও দুর্নীতি হয়েছে, তাহলে দুর্নীতির মূল উৎপাটনের দায়িত্বটা কার? দুর্নীতির মূল উৎপাদনের দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক সরকারের, এবং সেই রাজনৈতিক সরকার যদি দুর্নীতি উৎপাদন করতে হয়, নির্মূল করতে হয়, তাহলে সুশাসন নিশ্চিত করতে হবে। আর সুশাসন নিশ্চিত করতে হলে রাষ্ট্রে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো গণতান্ত্রিক আচরণ করতে হবে। আমার কথাটা যদি আমার দর্শক নিশ্চয়ই বুঝছে, দর্শক আমার থেকে আরো বেশি বুঝে। তাহলে সুশাসনের যদি ঘাটতি থাকে, গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হয়, তখন আইনের কাঠামোতে থাকে না। আর আইনের কাঠামো বা আইনের শাসন যখন অনুপস্থিত থাকে, তাহলে দুর্নীতি
মাথা দিয়ে তাড়াতাড়ি ওঠে। তখন দুর্নীতির যেমন সিভিল সার্ভেন্টের যেমন ঘাটতি তৈরি হয়, রাজনৈতিক প্রশাসনের ঘাটতি তৈরি হয়। রাজনৈতিক প্রশাসন যখন দুর্বল হয় তখন আমলারা এই সিভিল শাসনটা তারা ঝেঁকে বসে, তখন তারা হচ্ছে পাহারাদার। যারা এই 17 লক্ষ 18 লক্ষ বিভিন্নভাবে যে পদমর্যাদার কথাই বলি না কেন, নিম্নে অফিস সহকারী থেকে শুরু করে সচিব পদমর্যাদায় যারা আছে, তারা এই জনগণের সহযোগিতার জন্য, কল্যাণের জন্য তারা নানা জায়গায় পাহারাদার হিসেবে কাজ করবে। আর রাজনীতির প্রশাসনটা হচ্ছে রাষ্ট্রের মালিক। সেই মালিকরা যখন ব্যর্থতার পরিচয় দেয় তখন ওই পাহারাদাররা সুযোগটা নেয়। আর এই সুযোগটা নিলেই তখন এই দুর্নীতি বলেন, অনিয়ম বলেন বা ক্ষমতার অপব্যবহার বলেন, সকল কিছুই ঘটে। তার সেক্ষেত্রে আমি এই কথাটা এখানে বলে এইভাবে শেষ করতে চাই যে সুশাসন নিশ্চিত করতে হলে সমাজ এবং রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে এবং গণতন্ত্রের চর্চা থাকতে হবে। শুধুমাত্র ভোটাধিকার দিলেই, ভোটের মাধ্যমে একদিন নির্বাচিত হয়ে গেলেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। গণতন্ত্রের চর্চা থাকতে হয় এবং গণতন্ত্রের চর্চার জায়গাটা হচ্ছে পরমতকে এবং সততাকে এবং সুশাসনকে, ইনসাফকে নিশ্চিত করতে হয়। আর সেটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন, ভোট দিলেই ভোট আসবে, ভোট যাবে, তাতে গণতন্ত্র হয় না। আর আইনের শাসনের কথা বলবেন যে আপনি কোন একটা, আমার বেলায় আইন হবে আর একজন আপনার বেলায় আইন হবে না। আমার বেলায় এই যে সেটা রাজ্জাকি ভাই কথা বলছেন যে একজনকে হঠাৎ করে বাসায় পেলেন না, তার বউ বাচ্চাকে বা তার বাবা মাকে নিয়ে আসলেন, আর একজনের বেলায় হবে না। তাহলে গণতন্ত্রের সাম্যের জায়গা আছে। তো সেই সাম্যের জায়গা যদি একজনের জন্য এক ধরনের আইন একটা দেশে, তার একজনের জন্য কেউ আইন আর একটা আইন, আইন তো সবার জন্য সমান। তা সবার জন্য যদি সমান না হয় তাহলে ওই সুশাসন নাই, যে কথাটা আমি বলেছি। সুশাসনের ঘাটতির কারণেই আপনাকে এই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আপনি যে রাজত্ব, যে শব্দটাই বলেন না কেন, সেটাই হবে। আর সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্রের চর্চাটাকে সুদৃঢ় করতে হবে। গণতন্ত্রের চর্চা সুদৃঢ় হলে, আইনের শাসন নিশ্চিত হলে সামনের দিকে আগাবে, মানুষের সাম্য এবং মর্যাদা সকলগুলো নিশ্চিত হবে। ধন্যবাদ জানাচ্ছি আবু জাফর সূর্য অ্যাডভোকেট। আবহিনা রাজ্জাক, একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে উচ্চবংশীয় গরু কিংবা ছাগলের প্রসঙ্গ। ছাগল কিংবা গরু উচ্চবংশীয় কিভাবে হয় জানা আছে কি? হ্যাঁ, এইটা উচ্চবংশীয় কিভাবে আমি আপনাকে বলি। এটা হলো কোয়ালিটির মাপকাঠি হলো অধিক মূল্য। যেমন আপনার কাছে দুইটা গাড়ি পাশাপাশি রাখা আছে, এই গাড়িটার দাম 20 লাখ, ওই গাড়িটার দাম 70 লাখ। তার মানে আপনি কিন্তু ধরে নিচ্ছেন এই গাড়িটা দামি এবং এই গাড়িটা ভালো। এটা কোয়ালিটির মাপকাঠি হলো অধিক মূল্য। এখন আপনি যে পাঞ্জাবি আমি 700 টাকা দিয়ে গায়ে দেই, সেই পাঞ্জাবি এইরকম দুর্নীতিবাজরা 90,000 টাকায় কিনে, একটা টি শার্ট 1.25 লক্ষ টাকায় কিনে, একটা চশমার ফ্রেম 2.5 লক্ষ টাকায় কিনে। ইট ইজ নাথিং বাট তাদের স্যাটিসফ্যাকশন। পড়লাম কিন্তু একবারও ভাবে না কার বাপের টাকা দিয়ে পড়লাম, একটা বারও ভাবে না। এইটা হলো সবচেয়ে বড় ট্র্যাজেডির জায়গা। সুতরাং ওই যে আপনি দেখবেন, আপনি যেটা বললেন MBBS গরু কিভাবে হয় বা BCS ক্যাডার গরু কিভাবে হয়, সেটা হলো আপনি কোন অবস্থানে যাচ্ছেন। আপনি দেখবেন ভাঙ্গারির ব্যবসা করে টাকা হয়েছে, সে ঢাকা ক্লাবে চলে গেল, মেম্বার হইল, জাতি উঠছে। বিষয়টা এইরকম। আমি নিশ্চিত করে বলতে পারি এদের আদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তাদের কারো বাবা ছিল স্কুল টিচার, কারো বাবা ছিল কৃষক, এবং যারা বিয়ে করছে তাদের ফ্যামিলি, আমি কোনো ফর গডসে আমি এটা বলার মানে এই না যে তার ফ্যামিলিকে ডিমোরালাইজ করছি। হয়তো পুয়ার ফ্যামিলিতেই বিয়ে করছে। আপনি দেখবেন এই সমস্ত দুর্নীতিবাদের সবার বউয়ের নামেও সম্পদ আছে এবং শ্বশুরের নামেও করে, এবং করতে করতে কোথায় গেছে আর কত লুকাবে। দিলাম তো, শ্বশুরে দিলাম, শালারে দিলাম, বউরে দিলাম, শাশুড়িরে দিলাম, এখন নিজের পোলা ইন্টারমিডিয়েট পাস করছে, ওরেও দিতে হয়। ওরে 12 লক্ষ টাকার গরু কিনে দিলাম, পরে ডিনাই করলাম সে আমার ছেলে নয়। মানে কত রকম অধপতন হইলে পরে বিবেক বিবেচনা নষ্ট হয়ে গেছে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, যেই শ্রেণীর মানুষগুলা জিহ্বা এবং অন্তর দুটো মরা, এবং একটা মানুষের জিহ্বা এবং অন্তর মরা থাকে তখন তার মতো জঘন্যতম মানুষ আর ডাফার আর কোথাও নাই। যে কথাটা বলতেছিলাম, আজিজকে ডাফার, বেনজিরকে ডাফার কেন বলি সেটা তো আপনি বললামই, যে তারা তো আজকে নিন্দিত। কই আগের আইজিরা নিন্দিত না, আগের জেনারেল সাহেব নিন্দিত না। ফর গডসে আর্মি পুলিশ যাতে এইভাবে নেয় না যে আমি সবাইকে বলছি, আমরা কিন্তু পার্টিকুলার নাম ধরে বলছি। সুতরাং সেই জায়গাটায় থাকতে হবে। আর যদি আপনি টপে আসেন, আমি আজকে মনে করি এই ক্ষমতা সরাসরি আওয়ামী লীগের উচিত, যদি কোনো অভ্যুত্থান না চায়, কথার কথা বলছি,
সরাসরি বিএনপিকে দিয়ে দেওয়া উচিত ক্ষমতা। যদি বলেন কেন, আমি বিএনপি করি করি না, কেন বলি সেটা বলি। আমি আজকে একটু পিছে যদি যাই, র্যাবের উপর স্যাংশন দায়কার বিএনপির, বলছে কারা? আওয়ামী লীগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাও বলছে বিএনপি করে। তারপরে ডলার সংকট সৃষ্টি করে, আমদানিতে বাধা সৃষ্টি বিএনপি করে, এগুলো অনেক আগের কথা, সবাই জানেন আপনারা। তারপরে পুলিশ হত্যার দায় বিএনপির। মার্চ মাসে দুর্ভিক্ষের কথা বলেন প্রধানমন্ত্রী, সেটারও রেফারেন্স হলো দায় চাপানো হয় বিএনপির উপরে। সাম্প্রদায়িক বৃক্ষরোপণ করে বিএনপি। এই যদি ক্ষমতা থাকে বিএনপির, তাহলে ক্ষমতা তাকেই তো দেওয়া উচিত। ধন্যবাদ অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকি, আবু জাফর সূর্য। যেখানে আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে অর্থনীতির অনেক সূচকই নিম্নগামী, সেখানে উচ্চবংশীয় গরু ছাগলের বিক্রেতা বা ক্রেতা কারা? আপনি উচ্চবংশীয় যে শব্দগুলো এখন আমরা খুব প্রচলিত, আপনারা যেটা বলেন যে মতিউর রহমান সাহেবের ছেলের ব্যাপারে কথা হচ্ছে, আমি ওনার প্রথম স্ত্রী যে একজন উপজেলা চেয়ারম্যান, এবং আমি একটি কলেজে পড়াশোনা করতাম, সেই কলেজে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের সেই কলেজের সরকারি তৃতীয় কলেজের উনি একজন সহকারী অধ্যাপক ছিলেন, শিক্ষাগত মানে শিক্ষয়িত্রী ছিল। এবং তার সম্পদ সম্পর্কে আজকে গণমাধ্যমে যা দেখেছি, তার যদি 10 ভাগের 1 ভাগও সত্য হয়, একজন শিক্ষকের জীবনে, কলেজের সে প্রফেসরও যদি হয়, সে সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক বলছি না, পূর্ণাঙ্গ অধ্যাপকই বলছি, সেটা কেমনে সম্ভব? তাহলে আমাদের পচন ধরেছে আমাদের রাজনীতিতে, পচন ধরেছে নৈতিকতায়, পচন ধরেছে আমাদের অর্থনীতিতে। এই পচন যদি না সারা হয়, তাহলে আমরা এই উচ্চবংশীয় ছাগল, উচ্চবংশীয় গরু, উচ্চবংশীয় রাজনীতিবিদ, উচ্চবংশীয় আমলা, উচ্চবংশীয় স্ত্রী, নানাভাবে কথাবার্তা বলতে পারবো, কিন্তু আসলে সমাধান হবে না। আমাদের যে নৈতিকতায়, আমাদের যে রাজনীতিতে, আমাদের যে অর্থনীতিতে আমাদের যে পচনগুলো ধরেছে, এই পচন বলা হয়, রাজ্জাকি ভাই অনেকগুলো দুধ নিয়ে একটি কথা বলেছেন, দুধ একটা দুধ পচলে দই হয়, দই পচলে পনির হয়, এটা আমি একমত না, কিন্তু বিষয়টা তার ওই বলবার স্বার্থে যেটা যেভাবে বলছেন রূপকর্তে, সেই রূপকর্তেই আমি কথাটা নিয়ে বলি, না পচে, যে রূপকর্তে কথাটা নিয়ে বলি যে আমাদের এই পচনগুলো, ওটা যদি পচনের শব্দ বলছে, যে পচনগুলো যদি আমরা রুখতে না পারি, তাহলে আমাদের এই যে অর্থনীতির যেটা কথা বলছেন, আমাদের অবস্থা আরও খারাপ জায়গায় যাবে। কেউ সমাজের যে অর্থনীতির বৈষম্য তৈরি হয়েছে, গণতান্ত্রিক সমাজে এইভাবে বৈষম্য, হ্যাঁ পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, একটা শক্ত কথা বললাম, রাষ্ট্র ব্যবস্থায় পুঁজি যেহেতু শেষ কথা, তাহলে ওই যে বললো উচ্চবংশীয়, যে পুঁজি যার কাছে আছে সেই কোয়ালিটি সম্পন্ন, সেই মর্যাদা সম্পন্ন। মাঝে মধ্যে ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে টাকা বেশি যে আছে ভালো দুলাভাই, টাকা যদি বেশি থাকে সে ভালো ছেলে, টাকা মানে এরকম আছে যে টাকা যার বেশি আছে সে ভালো স্বামী, এরকম একটা কথা কিন্তু ফেসবুকে অনেক সময় দেখেছি। তো এখন সেটা কখন হয়? এই সমাজে যখন নৈতিকতার অবক্ষয় হয়, তখন এই ধরনের অনেক কথা তৈরি হয়। তো নৈতিকতার অবক্ষয় কখন ধরে? পচন যদি ধরে। এই পচনটা যদি রোধ করতে হয়, তাহলে এই পচন রোধ করতে হবে রাজনৈতিক সিদ্ধান্তে। আমরা যত আলোচনায় যেভাবে করি না কেন, এই শোতে যত কথা বলি না কেন, সকল সিদ্ধান্তের জায়গায় রাজনৈতিক সিদ্ধান্ত হলে সেরা সিদ্ধান্ত রাষ্ট্র ব্যবস্থায়। তা রাজনীতিকে যদি আপনি পরিশুদ্ধ না করেন, রাজনীতির যে পচন ধরেছে, রাজনীতির যে অবক্ষয় তৈরি হয়েছে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার চর্চায় যে অবক্ষয় রয়েছে, এই অবক্ষয় থেকে যদি আপনি এখনই রুখতে না পারেন, আপনি যদি গণতন্ত্রের চর্চা না করেন, তাহলে বেনজির হবে। গণতন্ত্রের যদি চর্চা না করেন, তাহলে এই যে মতিউর রহমান হবে। গণতন্ত্র বা সুশাসনের জায়গা যদি না হয়, তাহলে আসাদুজ্জামান হবে। গণতন্ত্রের সুশাসন যদি না হয়, হলমার্ক কেলেঙ্কারি হবে। গণতন্ত্রের সুশাসন বা নিশ্চিত যদি না হয়, বিসমিল্লাহ গ্রুপ হবে, আবুল বারাকাত হবে, আতিউর রহমান হবে। গণতন্ত্র যদি নিশ্চিত না হয়, তাহলে দেখবেন একটা জেলা পর্যায়ের ছাত্র নেতা সে 2000 কোটি মালিক হবে। তাহলে গণতন্ত্রে তখন জবাবদিহিতা, গণতন্ত্র কি হয়? জবাবদিহিতার মুখোমুখি হলে আপনি সেই জবাবদিহিতার কারণেই কিন্তু এইটা কাউকে কিন্তু আপনি করতে দিবেন না। এবং যদি আমলেই না নেন, ঠিক আছে হয়েছে, আপনি আমলে নিলেন না, তাহলে এই সংকটগুলো তৈরি হবে। জবাবদিহিতা কে নিশ্চিত করবে? হ্যাঁ, এত প্রশ্নটা হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কি? টপ টু বটম সব যখন করাপ্ট হয়, তখন আপনি উপরওয়ালাকে ছেড়ে দিতে হবে। এছাড়া আমি কোনো রাস্তা দেখি না, আমি অন্তত দেখি না আজকে পর্যন্ত। আমি যদি স্বপ্নেও দেখতাম যে রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখছি যে বেনজিরকে পুলিশ ডাইকে জিজ্ঞাসাবাদ করতেছে, আজিজকে দুদক ডেকে জিজ্ঞাসাবাদ করতেছে, তাও আমি তৃপ্তি পাইতাম যে হ্যাঁ স্বপ্নে দেখছি। সেই স্বপ্ন দেখার সুযোগও নাই। কেন আমি বলি, আমার বরং উচিত, আমি বলবো বাংলাদেশ সরকারের পক্ষে, মানে ক্ষমতাসীনদেরকে, তাদের উচিত এখন মিছিল করা রাস্তায়। বিকজ
মিছিল করা উচিত এই জন্য যে তাদের নেতা বেনজির আজিজ এমনভাবে ধরা খাইছে, তাদের মাঠে নেমে বলা উচিত। ওবায়দুল কাদের সাহেব বলেন যে গুজব ছড়ায়, কেন আওয়ামী লীগের ইউটিউব নাই? তারা উল্টাটা বলতে পারে না? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পারবে না। ইউটিউব খুলে আওয়ামী লীগের কর্মীরা বলুক না কি বেনজির দুর্নীতিবাজ নয়, আজিজ দুর্নীতিবাজ নয়, কেন বলতে পারে না? আপনার চ্যানেল খোলার রাইট আছে, 10 টাকাও লাগে না খুলতে। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। পারলে একটু ইউটিউব খুইলে তাও। কারণ কি জানেন? মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে, আপনি পারবেন না। ইভেন আওয়ামী লীগ আমার মনে হয় মিছিল যদি মিটিংও করে এখন টপ নেতারা মিলে, মনে হয় না 1 মাস ব্যয় করে 50,000 লোক কিংবা 1 লক্ষ লোক কোনো মাঠে আনতে পারবে। করতে হবে হল ভাড়া করে, তারপরে জনসভা করতে হবে ওই সিট ক্যাপাসিটি অনুযায়ী। সবশেষে যেটা আমি বলবো, আজকে যে আমাদের সংকট দুর্নীতির কারণে কী হয়েছে, ডলার সংকট। আজকে কে বলছে? সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছে বছরে 700 থেকে 800 কোটি ডলার বাইরে চলে যায়। হ্যাঁ, আপনার বিদেশে যেটাই যাক টাকা, সেটা টাকা যাবে না, যাবে ডলার। সুতরাং সেখানে ডলার কমতেছে। 1, 2, দায়িত্বশীল বহু বড় বড় লোক আছে যাদের আমার কাছে ধারণা যে যার 100 কোটি টাকা ঘরে আছে, 100 কোটি টাকা ঘরে রাখা সম্ভব না, সুটকেসে কিন্তু ডলার করে রাখা যায়। ভালো করে খুঁজলে ওই যে সিআইডি দেখায় না ইয়েতে, ইন্ডিয়া একটা প্রোগ্রাম, একটু ভালো করে খোঁজো, সব জায়গায় খোঁজো, তাহলে ডলার কিছু পাওয়া যেতে পারেও। তবে তারপরে আমি সরকার একটা অ্যাডভাইস দিব, এই যে সোনা চোরাচালান হচ্ছে ঝিনাইদহ থেকে, নানান জায়গার থেকে, আমরা চাই দেশের অর্থনৈতিক উন্নতি। আমি বলবো এই দেশের স্বার্থে বলতেছি, যত ডলার আর যত সোনা নিয়ে আসুক এয়ারপোর্ট থেকে, কেউ ধরবেন না, আল্লাহর দোহাই। কিন্তু খেয়াল রাখবেন যাতে দেশ থেকে বেরোয় যেতে না পারে, ওইটা প্রোটেকশন দিলে সেটা উন্নতি। যে যত সোনা নিয়ে আসুক, দেশের ভিতরে আসুক, ডলার নিয়ে আসুক, কিন্তু যাতে বের হয়ে যেতে না পারে বর্ডার দিয়ে, তাইলেও দেশের উন্নতি হবে। সেই জায়গাটায় থাকতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি এমন চিন্তা করা হয় সোনার ডলার ঢুকবে আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, আপনি আজকে বাংলাদেশ প্রতিদিন খুলে দেখেন 4টা-5টা বিশাল রিপোর্ট করছে সোনার চলাচলের পথগুলা কোনগুলা। তা সোনাগুলা যায় কোথায়? ডলারগুলা যায় কোথায়? ডলার ঢুকুক না বাংলাদেশে, সমস্যা কোথায়? টনকে টন সোনা ঢুকুক, সমস্যা কোথায়? আপনারা সোনা পাচার করে দিবেন আর 1 ভরি সোনা 1,12,000 টাকা বিক্রি করবেন, তামাশা। বিদ্যুৎ দিবেন না। চলাচলের পথগুলো যখন চিহ্নিত তখন ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না? এই যে বললাম, আমাকে তো ক্ষমতায় থাকতে হবে। আমি আগেও বলছি, এখনো বলছি, যে ব্যক্তির দুটো লোভ কনফার্ম থাকে, ক্ষমতা এবং অর্থ, সে আর যাই হোক দেশকে ভালোবাসতে পারবে না। সে আমার বাবা। আবু জাফর সূর্য কি বলতে চাচ্ছেন? যে বিষয়টি নিয়ে, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, আমি কিন্তু অনেকবারই বলেছি, আমাকে যতবার আপনি সুযোগ দিয়েছেন, আমি মনে করেছি যে গণতন্ত্রের চর্চা এবং সুশাসন অনুপস্থিতির কারণে এই সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে এবং এই নৈতিক অবক্ষয় হচ্ছে এবং রাজনৈতিক দল জোটগুলোর মানুষগুলোর নৈতিক মনোবল কমে যাচ্ছে। এর শেষ কথা হচ্ছে সুশাসন নিশ্চিত করতে হবে, সমাজটা গণতান্ত্রিক হতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আবু জাফর সূর্য, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। দর্শক, এখানেই শেষ করছি দেশসন্ধার আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।